হ্যালো অ্যাংলার্স ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো করে মাছ ধরছো। আমাদের এই অল ফিশিং অ্যান্ড অ্যাংলার্স মেম্বার্স যে গ্রুপটা আছে, বেসিক্যালি এই গ্রুপটা করেছি আমি হেল্প করার জন্য। সবাই তো সব কিছু করতে পারে না, তো আমি যতটা পারি ততটা আমার জ্ঞানের দিক থেকে বা অন্য কিছুর দিক থেকে মানুষকে প্রদান করার চেষ্টা করি। তো আজকে যেটা নিয়ে আলোচনায় আমি এসছি সেটা হচ্ছে গিয়ে লাল বাকর। অনেকেরই দরকার, যারা মাছ ধরতে তাদের সবারই দরকার। ছাতুর টোপের জন্য, সুজির টোপের জন্য, সাদা টোপের জন্য, রুই বলুন, মৃগেল বলুন, কাতলা বলুন, যে কোনো মাছের জন্য লাল বাকর হচ্ছে গিয়ে লোভনীয় এবং আকর্ষণীয় একটা জিনিস। সেই লাল বাকর কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আজকে আমি বলবো এবং দেখাবো, তৈরি করেও দেখাবো কী করে বানাতে হয় এই লাল বাকর। তো আসুন দেখা যাক লাল বাকর কী করে বানাতে হয় এবং তার জন্য কি কি উপকরণ নিতে হয় সেটা আমি দেখাচ্ছি। আসুন। তো বন্ধুরা, এই এসে গেছি উপকরণগুলো নিয়ে। ইয়ে দেখছেন এখানে এই উপকরণগুলো আমার লাগবে। কি কি লাগবে আমি সেটাকে বলে দিই। জিনিসগুলো ভাজতে হবে, মানে কড়া খোলাতে ভাজতে হবে, ঠিক আছে? তো সব জিনিসগুলো খোলাতে ভাজবেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো সরাসরি খোলায় দিয়ে ভাজা যায় না। ভাজলে কী হবে, সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তাই জন্য আমরা কি করব, আমরা আগে অল্প বালি দিয়ে নেবো। যেরকমভাবে মুড়ি, মানে চাল ভেজে মুড়ি করে, বা ভুট্টা ভেজে পপকর্ন করে অনেকে। দেখবেন যে দোকানগুলো আছে, আমাদের মুড়ি ফুড়ির দোকানের যেগুলো আছে, সেগুলো দেখবেন ভুট্টা বালির মধ্যে ভেজে করে। তো যাই হোক, ওরকম বালি ওরা ভেজে ভেজে কালো হয়ে যায়। তো আমি বালিতে ভাজবো, কী করে ভাজবো সেটা দেখিয়ে দেবো। তো আসুন, আগে এই জিনিসগুলো আমাকে বালিতে ভাজতে হবে। তো বালিতে ভাজার জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 100 গ্রাম চাল, আমি কিন্তু আগে বলেছি 100 গ্রাম গোবিন্দভোগ চালের ওপর করছি। এই যে আমার এখানে গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছি, ঠিক আছে? 100 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। 100 গ্রাম গোবিন্দভোগ চালের ওপর এই রেসিপিটা। আচ্ছা, এখানে আসুন আমি দেখিয়ে দিই। এই যে এটা হলো গিয়ে ঘোড়া বজ। এটাকে আমি আগে রোদ্দুরে দেবো, কিন্তু এগুলোকে ঘোড়া বজ 10 গ্রাম নিয়েছি, ঠিক আছে? এখানে তার সঙ্গে আছে আওবেল। এই যে আওবেল 10 গ্রাম। আচ্ছা, এটা আছে একাঙ্গি 10 গ্রাম। একাঙ্গি 10 গ্রাম। ঘোড়াবজ আওবেল একাঙ্গি 10 গ্রাম করে, সব কিন্তু 10 গ্রাম হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে সরু সরু দানার তাম্বুলও 10 গ্রাম, ঠিক আছে? তাম্বুল 10 গ্রাম। এবার যাচ্ছে লতা কস্তুরি 10 গ্রাম। আচ্ছা, এখানে ঢাললাম বুচকি দানা 10 গ্রাম। এটা হলো জটা মাংসি, ঠিক আছে? দেখে নিলেন, এটা জটা মাংসি। এইবার আর একখানা জিনিস যেটা ঢালা হয়নি, সেটা হচ্ছে কি আমাদের, এটা তো অনেকেরই পরিচিত জিনিস, কাংলা, যেটা কাতলা পছন্দ করে, কাংলা। তো এইগুলোকে এখন আমি চলে যাব রোদ্দুরে শুকনো করতে দিতে। রোদ্দুরে হিট খাই, কারণ এখানে অনেক ময়শ্চারাইজার এরা ধরে থাকে। তো সেই ময়শ্চারাইজারগুলো ছাড়ানোর জন্য আগে রোদ্দুরে হিট করতে হবে। চলুন, এগুলোকে আগে আমি রোদ্দুরে দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছেন, আমি এখন একে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আমি এখন একে রোদ্দুর খাওয়াবো বেশ কিছুক্ষণ ধরে। আমার এখানে চার তৈরি হচ্ছে। চার বলতে নারকোল পচা তৈরি করছি, একটা মিষ্টি নারকোল পচা, একটা এটা হচ্ছে গিয়ে মিষ্টি নারকোল পচা, আর এটা হচ্ছে গিয়ে
পচানি যে নারকোল পচা হয়, ঠিক আছে। আর এখানেও রেডি করে রেখে দিয়েছি মৌয়া চাটনি। এদিকে অবশ্য আমার এটাও শেষ হয়ে এসছে, পনির মিষ্টি মশলা যেটা সেটাও শেষ হয়ে এসছে। মাঝে মাঝে এগুলোকে হাওয়া খাওয়াতে হয়, তো হচ্ছে হাওয়া খাওয়ানো। ঠিক আছে, চলুন ভেতরে এখন গিয়ে দেখি কি কি উপকরণ দরকার। তো এসে গেছি, ঠিক আছে। এইবার যে বেনে মশলাগুলো লাগবে, 2টো বড় এলাচ লাগবে, খোসাটা ছাড়িয়ে ফেলে দেবেন কিন্তু। আমার খালি দানাগুলো লাগবে। জয়ফল, এই জয়ফলটা 4 ভাগের 1 ভাগ, এই জয়ফলটাকে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন, 1 ভাগ কিংবা তার থেকেও কম নিতে হবে। জয়িত্রী 1টা পাপড়ি। এখানে আছে আমাদের দারচিনি। আর একটা জিনিস যেটা আমি পাচ্ছি না সেটা আমি বলছি, সেটা তজটা অনেকটা এই দারচিনির মতনই দেখতে, কিন্তু ওটার কিন্তু গুণাগুণ আলাদা। তজটা পাচ্ছি না, যদি কেউ তজ পান 10 গ্রাম তজ ওর মধ্যে অ্যাড করবেন, অবশ্যই 10 গ্রাম তজ অ্যাড করবেন। আমি ঘিটা নামমাত্র জাস্ট দেখানোর জন্য রেখেছি, এটা আমাদের আসল ঘি নয়, আসল ঘি আমাদের রাখা আছে। ঘি 100 গ্রাম লাগবে, 100 গ্রাম ঘি লাগবে। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম নারকোল তেল, 200 গ্রাম সাদা তেল। আমি কোনো তেলের নাম দেখাতে চাই না কোম্পানির, চাইবে পারলে ভালো সাদা তেল নেবেন, সাদা তেলটা যাতে ভালো হয়। যাই হোক, লাগবে 100 গ্রাম নারকেল ডাস্ট। এই যে দেখছেন নারকেল ডাস্ট, আমার নারকেল ডাস্ট রাখা আছে 100 গ্রাম। এই নারকেল ডাস্টটাকে ঘিয়ে ভেজে নেবেন, যতটা পারবেন না দেওয়ার চেষ্টা করবেন। নারকেল ডাস্টটাকে পারলে হালকা করে ঘিয়ে ভেজে নেবেন আগে, ঠিক আছে, গেল। এইবার আছে গিয়ে এখানে দুধ আমার লাগে না, দুধটাকে কেটে ছানা করতে হয়, ওই জন্য পাশে একটা আমি লেবু রেখে দিয়েছি। দুধটা কেটে ছানা করে পরিমাণ মতো কতটা ছানা হবে যখন আমরা বানাবো তখন আমি কিন্তু দেবো। আর এখানে আছে নারকেল, এই নারকেলটাকে মিক্সিতে দিয়ে আমি কোড়াবো, ঠিক আছে, মিক্সিতে দিয়ে মিহি করে কোড়াবো। ওই নারকেল কোড়াটা আমার দরকার, ঠিক আছে। এখানে আছে এলাচ আছে 10 গ্রাম, 1.5 পিস রসুন আছে, 1.5খানা গোটা রসুন, 2টো তেজপাতা লাগবে না, একটা তেজপাতা লাগবে, একটা তেজপাতা আমি সাবস্টিটিউট রেখে দিয়েছি। আর এটা যেটা লাগবে সেটা হচ্ছে লটকন দানা বা লাল দানা, এটাকে ভাজা চলবে না, এটাকে এখন রোদ্দুরে দেবো আমি, রোদ্দুরে দিয়ে টেম্পারমেন্ট দিয়ে এটাকে শুকাবো, ঠিক আছে। লাল দানাটাকে রোদ্দুরে দিয়ে টেম্পারমেন্ট দিয়ে শুকাতে হবে, শুকিয়ে ওটাকে ডাস্ট করতে হবে। যে মশলাগুলো এই টোটাল বেনে মশলা এবং যে ভাজা মশলা, মানে যেগুলোকে বালিতে ভাজবো সেগুলোকে দিয়ে টোটাল দিয়ে ডাস্ট করতে হবে আমাকে এটা, ঠিক আছে। আর এই যে আছে হিং, ঠিক আছে, হিং বেশি নয়, 10 টাকা দাম হিং। জিনিসগুলো আপনারা দেখিয়ে দিলাম কি কি নিতে হবে, দরকার পড়লে আপনারা ভিডিওটা পজ করে করে নোট করবেন। এবার আসুন কি করতে হবে, পরবর্তী স্টেপ দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমার নারকেল মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। মিক্সিতেও সরাসরি পেস্ট করা যায় না, একটু জল না দিলে, তো এটা লিকুইড হয়ে আছে। এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে করতে হবে মশারির নেট নিতে হবে, মশারির নেট নিয়ে এটাকে ওর মধ্যে ঢালতে হবে, ঢেলে নারকেল এবং চিপে পুরো একদম নিগড়ে নারকেলের দুধটাকে আলাদা করে দিতে হবে এবং নারকেলটাকে আলাদা রাখতে হবে, ঠিক আছে। আবারও বলছি, মিক্সিতে ভালো করে জল দিয়ে তো পেস্ট করা যায়, এমনি পেস্ট করা যায়, তো জল দিয়ে পেস্ট করার পর একটা ঘনত্ব থাকে, এই যে দেখুন ঘনত্ব আছে, ঠিক আছে। এটাকে মশারির ওপর দিয়ে রেখে চেপে নিগড়ে নারকেলের দুধ এবং নারকেলটাকে আলাদা করে নিতে হবে। এই যে আমি দুধ বসিয়ে নিয়েছি ছানা করার জন্য। একটা জিনিস বলে রাখি, যে ছানা করার জন্য দুধটা তো বসিয়ে দিয়েছি, তো দুধটা ছানা করতে গেলে আমাকে অবশ্যই আগে চিনি দিতে হবে, কিন্তু চিনি দিতে হবে, এলাচ দিতে হবে, তেজপাতা দিয়ে ভালো করে সুগন্ধি করে দুধটাকে ফোটাতে হবে, ফুটিয়ে তারপরে ছানা করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখুন, এটা হলো গিয়ে কি, দুধ ফুটছে, চিনি দেওয়া হয়ে গেছে,
চিনি, এলাচ, তেজপাতা দেখুন সব দেওয়া হয়ে গেছে, দুধ ফুটছে। আর এখানে আমরা এই যে নারকেলের দুধ এবং নারকেলটাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি। এখন আমরা কাজ কি করব, এই নারকেলটাকে এখন গিয়ে রোদ্দুরে শুকোতে দিয়ে দেবো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রোদ্দুরে শুকো। কারণ নারকেলের থেকে এই জলটা বের করার পরও কিন্তু নারকেল থেকে জল বেরোয় না। একে কি করব, একটা ফ্ল্যাট একটু বড় পাত্রে নারকেলটাকে চাড়িয়ে দিয়ে এরকম আগে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে চাড়িয়ে দিয়ে এটাকে রোদ্দুরে দিয়ে দেবো। ঠিক আছে, দুধটা আগে ফুটিয়ে আগে ছানাটা করে নিই। আর একটা জিনিস বন্ধুরা, যখন ছানাটা রেডি হয়ে যাবে তখন ছানাটাকে এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। কিন্তু ছানাটাকে নামানোর পরই সঙ্গে সঙ্গে জল দিয়ে এইভাবে হাত দিয়ে চটকে ভালো করে আপনারা মানে কি বলুন তো, এরকম থাকবে। এই ছানাটাকে এরকমভাবে চটকে ভালো করে পুরো মিহি করে দেবেন। পুরো মিহি করেন, তাহলে কী হয় বলুন তো, যখন বাকড়টা করবেন না, বাকড়ের সাথে জিনিসটা মিশে যেতে সুবিধা হবে। না হলে দানা দানা থাকলে অসুবিধা হয়ে যাবে। আর এটা ধোয়ার জন্য বলছি, কারণ অনেকে তো লেবু দিয়ে কাটায় বা অনেকে অনেক রকম দিয়ে পাউডার দিয়ে কাটায়। তো কী হবে, দুধটা কাটালে যে পাউডার বা লেবুর যে অ্যাসিড জিনিসটা না ধুলে ওর মধ্যে লেগে থাকবে, যার ফলে আমাদের বাকড়টা খারাপ হয়ে যেতে পারে। মানে আমরা যে কোয়ালিটির জন্য করবো সেই কোয়ালিটিটা না হয় বাজে কোয়ালিটিও হয়ে যেতে পারে। তাই জন্য সবসময় ভালো করে এই ছানাটাকে ধুয়ে নেবেন। ঠিক আছে, এবং লেবু দিয়ে কাটালে লেবুর যে বীজগুলো থাকবে সেই বীজগুলো দয়া করে তুলে ফেলে দেবেন। না হলে যখন বাকড় প্রসেসিংয়ের সময় তখন কিন্তু অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, এই যে আমার ছানা নামানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবার ছানাটাকে কি করব, হালকা ঘিতে আমি আগে ভেজে নেব। ঠিক আছে, তার ফলে যেসব লেবু বা অন্য কিছু যে গন্ধগুলো থাকবে সেই গন্ধগুলো যাতে কেটে যায়। এই হচ্ছে কি আমার 1 কিলো ঘিয়ের জার। এখান থেকে আমি 100 ঘি নেবো। ওটা আগেরটা যেটা দেখিয়েছিলাম সেটা স্যাম্পেল, ওটা মাছ ধরার জন্য আমি নিয়ে যাই কৌটোতে। তো যাই হোক, ঘিটাকে এবার আমরা ভেজে নেবো আগে। দুঃখিত, আমি একটা জিনিস ভুল বলে ফেলি, সেটা হচ্ছে ছানাটাকে ভাজার জায়গায় আমি ঘিটাকে ভাজার কথা বলে ফেলেছি। তো যাই হোক, দুঃখিত ভুল বলার জন্য। তো এইবার ছানাটাকে কি করব, হালকা আঁচে ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ঘিতে ভেজে নিতে হবে। দেখুন, ছানাটাকে তো প্রথমে আমি যখন করেছিলাম, করে তারপরে জল দিয়ে ধুয়েছিলাম। ধুয়ে ছানাটাকে আমি চিপে জলটা নিংড়ে আমি ঝরিয়ে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে ঘি দিয়ে কড়াইয়ে দিলাম। দেওয়ার পর যেহেতু ছানার মধ্যে জল লেগে থাকে, চিপে নিংড়ে দেওয়ার পরেও কিন্তু জলটা যায় না, জল লেগে থাকে। তো যখন আমি ছানার মধ্যে ঘিয়ের মধ্যে যখন কড়াই ঘি দিয়ে যখন ছানাটা দিলাম, তখন চিচ্চিরানি একটা আওয়াজ হয় জলটা থাকার জন্য। ঠিক আছে, জল আর তেলে মিশলে তো চিচ্চিরানি আওয়াজ হয়। তো তখন আমি বুঝতে পারছিলাম যে জল আছে। এখন দেখুন, ছানাটা কিন্তু আমার ভাজা কোনো চিচ্চিরানি বা কোনো সাউন্ড নেই। দেখুন, ওই একটা দুটো পিটপাট করে আওয়াজ হচ্ছে। মানে তখন আমাকে বুঝতে হবে যে আমার ছানার জলটা শুকিয়ে গিয়ে ঘিটা আমার পুরো ধরে গার্নিশ হয়ে গেছে। দেখুন, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে আমার কিন্তু ছানা ভাজা হয়ে গেছে। এইবার গ্যাসটাকে বন্ধ দিয়ে এই যে খোলাটা যে গরম ছিল, এই গরম খোলার মধ্যে আমাকে হালকা হালকা করে নেড়ে নিতে হবে। ঠিক আছে, নেড়ে নিচ্ছি। এবার আমার ছানাটা ভাজা কমপ্লিট। ছানাটা কেন দিই আমরা, তারও প্রশ্ন আছে। দেখবেন, আমরা যখন ছাতু বা সুজির টোপ দিই, ঠিক আছে, তখন রসগোল্লা দেওয়া হয়। মাছ কিন্তু রসগোল্লা পছন্দ করে, ছানাটা পছন্দ করে। অনেকে দেখবেন ছানার পুর দেয়।
ঠিক আছে। অনেকে দেখবেন যারা এখানে ভালো বড় বা কাতলা মাছ খায় সেখানে দেখবেন নরম পাকে সন্দেশ দেয়, এইগুলো কিন্তু অ্যাকচুয়াল ছানা থেকে তৈরি। তো ছানাটা কিন্তু মাছ পছন্দ করে, ঠিক আছে। সেই জন্য এই মিশ্রণে কিন্তু আমরা ছানা দেবো। আমাদের ছানা ভাজা কমপ্লিট, ছানাটা এবার আমরা তুলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা দেখুন, এই যে আমি মশলাগুলো আমার রোদ্দুরে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। প্রচণ্ড রোদ্দুরের তাপ, তো খুব তাড়াতাড়ি মশলাগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। তো এইগুলো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা এই যে এই আমি একরকম এই যে চুবড়ি নিয়ে নিয়েছি, যার তলায় ছিদ্র মতো আছে। এই ছিদ্রর মধ্যে দিয়ে আমি আগে টোটাল মশলাটা ঢেলেছিলাম, ঢেলে এই যে গুঁড়োটা বেরিয়েছে, গুঁড়োটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আমি এখনও ভাজিনি। এই যে কলায় খোলাতে বালি দিয়েছি, দেখতে পাচ্ছেন খোলাতে আমার বালি দেওয়া আছে, বালি গরম হচ্ছে, একদম কম আঁচে দিয়েছি। তো এইগুলো ব্যাপারটা কী হচ্ছে, দিয়ে আমি গুঁড়োগুলোকে, মশলার প্রতিটা গুঁড়ো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি কি করেছি, আমি যাতে কোনো জিনিস নষ্ট না হয় তাই জন্য আমি এটাকে আগে চেলে নিয়েছি, চেলে ধুলোগুলো আমি আরেকটা আলাদা জায়গায় করে নিয়েছি। এইবার এইগুলোকে একসঙ্গে আমি খোলাইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে খোলাইতে দিয়ে দিলাম, দিয়ে এবার কী করবো, আমি এটাকে বালির সাথে এরকম হালকা হালকা করে নাড়বো। বালি দিয়ে নাড়লে কী হবে, বালি দিয়ে নাড়লে সরাসরি গরমটা, হিটটা লাগে না, ভায়া বালি হয়ে গিয়ে কিন্তু জিনিসটা হিট হয়। এটাকে মোটামুটি আমি 5-7 মিনিট নাড়বো। কতক্ষণ নাড়বো, 5-7 মিনিট কেন বললাম, তার কারণ হচ্ছে তারও তো কম সময় লাগতে পারে, অনেকে হয়তো এত কম হিট দেবেন, আর একটু হিট বাড়াতে পারে। তো কখন আপনি নামাবেন আপনি বুঝতে পারবেন। এর আগেও তো আমার করা হয়েছে, তো সেই আমি অভিজ্ঞতাতে বলছি। তো আপনারা তো একটা জিনিস বলে কি, এই কড়াতে খোলাতে যখন নাড়বেন, তো এই মশলাগুলোর যে মিশ্রণ আছে, এই মশলাগুলোর মিশ্রণ যখন হিট হতে থাকবে তখন একটা মিষ্টি সুগন্ধ বেরোবে। কিন্তু এই ভাজতে ভাজতে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে, প্রতিটা মশলা গুণাগুণ নিয়ে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে। কোনো সময় জটামাংসি, কোনো সময় একাঙ্কি, ঠিক আছে, আওবেল, বুচকি, এইসব থেকে 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 একটা 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 করে সেন্টেড বেরোতে থাকবে। এই যে অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, মানে আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন গন্ধটা। তো আপনারা বাড়িতে যখন ভাজবেন তখন বুঝতে পারবেন। এই বালিতে একদম লো, একদম সব থেকে লো যে ফ্লেমটা আছে সেই ফ্লেমে করে দিচ্ছি, কিন্তু এর থেকে আর নিচেই যায় না। কিন্তু এই যে অলরেডি সুগন্ধটা খুব সুন্দর ছাড়ছে। এবার জটার গন্ধ ছাড়ছে। এবার একাঙ্কি, মানে এক একটা যেরকমভাবে ভাজা হচ্ছে, আমার বেশি হিট হয়ে গেছে, আমি তাই বন্ধ করে দিলাম। কিন্তু ফ্লেম আমি বন্ধ করে দিলাম, হিট বেশি হয়ে যাচ্ছে এই কড়াতে। বন্ধ করে দিয়ে, যেহেতু কড়াটা হিট হয়ে আছে আর বেশি করবো না, একটু ভালো করে নিয়ে নিচ্ছি। পুড়িয়ে ফেলবেন না, বেশিক্ষণ নাড়বেন না। হ্যাঁ, বেশিক্ষণ নাড়বেন না। মনে হতে পারে বেশিক্ষণ নাড়লে হয়তো বেশি ভাজা, খুব সুন্দর ভাজা হবে, ওটা ভুল। যেহেতু এগুলো হালকা আঁচে বালিতে ভাজতে হয়, সেই জন্য বেশি হিট করবেন না, তাহলে কিন্তু জ্বলে গেলে কিন্তু লাল বাকরটা খারাপ হয়ে যাবে। হচ্ছে ভাজা আমার, এবার নামিয়ে নিই। মশলাগুলো তো ভাজা হয়ে গেছে, দেখছেন, রেখে দিয়েছি এখানে মিক্সিতে। একটা জিনিস, আমাদের কাছে ক্যাকলা বা ক্যাকলাস যেটাকে বলে, সেটাকে আমরা ঘিয়েতে দিদিটাকে ঘি দিয়ে ভেজে নেব। ক্যাকলাটাকে শুধু কেউ ভাজলেও পারলে তারপরে নামিয়ে একটু ঘি দিয়ে ভেজে নেবেন। ঘি দিয়ে ভাজলে কী হয়, ক্যাকলার যে আসল গন্ধটা, সেই গন্ধটা কিন্তু ঘিয়ের সাথে মিশে গিয়ে ফুটে ওঠে, ঠিক আছে। ক্যাকলা এমনি ভাজলে ভাজা যায়, কিন্তু নিজস্ব গন্ধটাই কিন্তু ফুটে ওঠে না। যখনই সেটাকে ঘি দিয়ে ভাজবেন তখন সেটা নিজের গন্ধে কিন্তু
প্রসারিত করে ফুটে ওঠে। আর একখানা জিনিস, ক্যাঁকড়া কিন্তু প্রচুর হার্ড হয়, প্রচুর শক্ত হয়। আপনারা যদি সরাসরি মিক্সিতে দিয়ে পেস্ট করতে যান তাহলে মিক্সি দেখবেন মানে প্রচণ্ড আওয়াজ হয়, খটাস 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 করে, মানে সে পাথর ঘুমানোর মতো আওয়াজ হয়। এই দেখছেন বুঝগুলো উঠেছে। আর সবথেকে বড় কথা, এই যে আমাদের ঘি দিয়ে ভাজার ফলে না ক্যাঁকড়াটা অনেকটা নরমও হয়ে যায়। ঠিক আছে, বাহ, খুব সুন্দর গন্ধটা ছেড়েছে ক্যাঁকড়ার। এটা যখন ভাজবেন একটু বড়ো ক্যাঁকড়া নেবেন, ছোটো নেবেন না, বড়ো 1 নম্বর ক্যাঁকড়াটা নেবেন। আমার তো ক্যাঁকড়া ভাজা হয়ে গেছে। লাল দানাটা বলেছি ভাজবো না, আমরা সরাসরি ডাস্ট করব। ঠিক আছে, তো এইখানে আমরা আসি এবার দালচিনি কড়াই দিয়ে দিলাম, জয়িত্রী কড়াই দিয়ে দিলাম, জায়ফলটা 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। বড় এলাচ যেটা সেটা আমরা বলেছি, কিন্তু এটা ভাজবো না, আমরা সরাসরি দিয়ে দেবো। জয়িত্রী, জয়ফল, দারচিনি, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু চাইলে এই যে এলাচটা যেটা আছে সেটা আমরা গোটার মধ্যে দিয়ে গোড়াতে পারি। আমরা যখন লাল বাখর করি তখন দেখি অনেকে গোটা এলাচ গোটা দেয়, রসুন গোটা দেয়। এগুলো গোটা দেয় কেন আমি এখনও বুঝতে পারি না, এবং তারাও বা এখনও এক্সপ্লেন করেনি কেন গোটা দেওয়া হয়, আমি জানি না। কিন্তু আমি এই রসুনগুলো কিন্তু থেঁতো করে দেবো, থেঁতো করে দিলে অল্প রসুনেই কাজ হয়ে যায়। গোটা রসুনগুলো দিলে যখন আমরা লাল বাখরের পেস্ট যখন ভেতরে বা গায়েতে দিই না, ঠিক আছে, পেস্ট যখন ভেতরে বা গায়েতে দিই তখন তো রসুন তো দিতে হয় না, রসুন ফেলে দেওয়া হয়। তো রসুনটা আমি যদি থেঁতো করে দিই সেই রসুনটা কিন্তু তখন কাজে লাগে কিন্তু। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে কি এটাই, সেই জন্য আমি এটাকে রসুনটাকে থেঁতো করে দেবো। ঠিক আছে, এবং এলাচটাকে আমি গুঁড়ো করে দেবো, আমি কোনো গোটা রাখবো না, আমি টোটালটা সব গুঁড়ো করে দেবো। হ্যাঁ, আমি এখানে কিন্তু কয়েকটা এলাচও কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এলাচটাও দিয়ে দিয়েছি। আমি এলাচ কিন্তু 3টে পার্টে দেবো, একটা স্টার্টিংয়ে দেবো, একটা মিডলে দেবো, এবং এটা শেষে যখন মশলার সময় এটা এন্ডিংয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই দেখুন আমি কিন্তু চাল গরম করবো বলে জল বসিয়ে দিচ্ছি। এই যে তলায় যে দানা দানাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আর কিছু না, সেগুলো চিনি। আমরা কিন্তু চালটা শুধু নর্মাল সেদ্ধ করব না, আমরা কিন্তু হালকা চিনি দিয়ে মিষ্টি করে, যেমন আমরা পলোয়া বানাই মিষ্টি পলোয়া, তেমনি মিষ্টি করে চালটাকে ভাত করব। ঠিক আছে, ওই জন্য আমরা চিনি দিয়ে দিয়েছি। আপনারা পারলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যে কোনো জিনিস আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। যে কোনো ইনগ্রিডিয়েন্টস, যে কোনো উপকরণ, যে কোনো বস্তুর, আমরা যেসব বস্তুগুলো দেখাচ্ছি সেটা একটু ভালো মানের এবং কস্টলি লাল বাকর। এই লাল বাকরটা অনেকেই বানায়নি। ঠিক আছে, মানে আমি যেই যেই উপকরণ দিয়ে বানাচ্ছি এই উপকরণে, এই টোটাল উপকরণে কিন্তু এই লাল বাকর কেউ বানায়নি, আজ পর্যন্ত আমার দেখা কেউ বানায়নি। ঠিক আছে, এবার বানিয়ে থাকতেও পারে, তবে আমি দেখিনি। আমি অনেক ইউটিউব দেখুন, অনেক চ্যানেল দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেকে লাল বাকর ব্যবহার করেছি, কিন্তু এরকম জিনিস আমি দেখিনি। এই আপনার ইয়ে দেওয়া, ওই কী বলে আমি ভুলে যাচ্ছি, ছানা দেওয়া, ছানা দেওয়া বলুন বা এইসব এতগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি দেখিনি। তেজপাতা অনেকে দেয়, অনেকে দেয় না, আরও অনেক উপকরণ আছে, অনেকে অনেক দেয়, অনেকে দেয় না। আমি যখন 2 রকমের জিনিস ব্যবহার করছি, এক হচ্ছে নারকোল ডাস্ট, একটা হচ্ছে নারকোল কোড়া। নারকোল কোড়াটাকে কিন্তু আমি নারকোল কোড়মা করে তারপরে কিন্তু লাল বাকর বানাবো। আবারও বলছি, নারকোল কোড়াটাকে কিন্তু কোড়মা করে তারপরে কিন্তু আমি লাল বাকর বানাবো। পুরো ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলা রেডি হয়ে গেছে, ভোনানো হয়ে গেছে, আর আমার ভাতটা প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। ভাত দেখবেন যাতে প্রতি কটা চাল থাকে যেন।
ঠিক আছে, ভাতে যাতে প্রতি কটা চাল থাকে, ভাত যাতে গলে না যায়। এবং আমি ভাতটা যখন করছিলাম তখন আমি 2টো এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে আমি ভাতটাকে সেদ্ধ করছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে ভাতে যখন ফোটাবেন ভাতের জলটাকে ফেলবেন না। আপনি চেষ্টা করুন এমনভাবে চালটা করার জন্য, চালটা যাতে গোটা থাকে, গলে না যায়, এবং জলটাও যাতে কড়ায় শুকিয়ে যায়, সেরকমভাবে চালটা করবেন এবং চালটা যাতে সেদ্ধও হয়। ঠিক আছে, তো সেরকমভাবে আপনারা চালটাকে সেদ্ধ করবেন। তো হয়ে গেছে আমার চাল সেদ্ধ, আমার গ্যাস বন্ধ। চাল সেদ্ধ আমার হয়ে গেছে, দেখিয়ে দিই। দেখুন প্রতি কটা কিন্তু আমার দানা আছে। ঠিক আছে, দেখছেন? পুরো সেদ্ধ করে যাতে গলে যায়, তার কারণ এরপরেও আপনাকে কিন্তু তেল দিয়ে পাকাতে হবে। সেখানে আপনার চাল কিন্তু হিট পাবে এবং বয়েল হবে। এবার আমি কী করবো, চালটাকে তুলে রাখবো। আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কড়া নিয়ে নিয়েছি। ফার্স্টে কড়ায় দেবো সাদা তেল। ঠিক আছে, তারপরে দেবো নারকোল তেল। হলো। এরপরে যাবে ঘি। হালকা আঁচটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে তেলটা গরম করবো। তেল আমাদের কড়ায় মোটামুটি গরম হয়ে গেছে। রসুন আমি আগেই বলেছি আমি গোটা নেবো না, থেঁতো করে নেবো, তাই রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। আর এলাচগুলো আমি কী করবো, সাঁড়াশি দিয়ে চেপে 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 ফাটিয়ে দেবো এবং কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেবো। করে দিয়ে এখন আমি কড়ার মধ্যে অল্প একটু রসুন আর 2টো এলাচ ফাটিয়ে আমি দেবো। দেখুন রসুন আর এলাচটা দেওয়ার পর এরকম ফেনা কেটে যাবে, কারণ রসুন আর এলাচটা নিজে ভাজার জন্য। ঠিক আছে, ফেনা ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নর্মাল তেল যেরকম ছিল, যখন তেল সেরকম অবস্থায় চলে আসবে। নিয়ে একটু ভালো করে ভাজা হয়ে যায় রসুন এবং এলাচটা। দেখছেন যে তেলটা দেখা যাচ্ছে, সেই নর্মাল তেলটাও চলে আসবে। দেখুন আস্তে আস্তে তেলটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে যখন এই নর্মাল অবস্থায় চলে আসবে এই তেলটা, তখন আমাকে কি করতে হবে, আমাকে নারকোল কোর্মাটা করে নিতে হবে। এই যে নারকোল যেটা শুকনো করতে দিয়েছিলাম ডাস্ট করে, এই নারকোলটাকে আমাকে কোর্মাটা দিয়ে দিতে হবে। দিয়ে একদম কিন্তু আমার আজ নিচে ডাউনে কিন্তু, ঠিক আছে, এটাকে দিয়ে কড়ায় এখন ভালো করে ভাজতে হবে। ফেনা হবে, ফেনা যখন কেটে যাবে তখন আপনাদের দেখাচ্ছি কী অবস্থায় আসবে। ফেনা হবে, আপনারা দেওয়ার পরও কিন্তু ফেনা হবে। ঠিক আছে, ওনাকে ভালো করে ভেজে নিয়েছে। এই দেখুন চিনতে পারছেন সেই নারকলের কোরমা? অনেকে জিজ্ঞাসা করে কি করে করব, কি করে করব, কি করে করব। কিছুই নয়, নারকল তেল, সাদা তেল, ঘি দেবেন একসঙ্গে, দিয়ে অল্প একটুখানি এক কোয়া রসুন আর 2টো এলাচ দিয়ে ভালো করে তেলটা গরম করবেন। দেখিয়েই দিলাম। এই হচ্ছে গিয়ে নারকলের কোরমা। অনেকে বলে না কি করে করব, কি করে করব। এই যে দেখুন আমার নারকলটা বহু
মানে কি বলবো, মিহি মিহি করা বলে তাই জন্য এরকম। অনেকে নারকেল একটু বড় করে করা থাকে, তো আরও ভালো করে বোঝা যায়। এই যে দেখেছেন, এই হচ্ছে গেলে নারকেলের কোরমা। আসুন এবার লাল বাকড়ের প্রস্তুতি করা যাক। দেখে নিয়েছেন, এটা ভিডিওটা ভালো করে দেখবেন, একটা একটা জিনিস তৈরি করতে পারবেন। তো চলুন পরের স্টেপে যাই। আচ্ছা, আমি কড়া তেল নিয়ে নিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো রসুন। রসুন আমি একবারে পুরোটা দেবো না, আমি হাফ হাফ করে দেবো, দু পার্টে দেবো রসুনটাকে, আমি হাফ হাফ করে দেবো। রসুন আর এলাচটা দেওয়া হচ্ছে, ও দুটো এখন আগে ফুটে আগে সেদ্ধ হয়ে যাক। তো বুদবুদানি ভর্তি হয়ে গেছে, বুদবুদানি কেটে যাক, তারপরে আমি পরবর্তী পর্যায়ে আসছি। বাড়িতে আপনারা পারলে তৈরি করুন, ঠিক আছে, অনেক ভালো, অনেক বেটার হবে। আমরা তাড়াতাড়ির জন্য দোকান থেকে কিনে ফেলি, হাতে সময় না থাকে বলে। তো বাড়িতে যদি আপনারা বানিয়ে রাখেন, ঠিক আছে, আশা করি অনেক ভালো হয়। ভাবতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি এদিকের কাজটা আগে নজর দিই। আচ্ছা, আমাদের বুদবুদানি কমে গেছে, এইবার কি করব, আমরা ভাতটাকে তুলে আস্তে আস্তে কড়ায় দেবো। কড়া কিন্তু একদম আঁচ কমানো থাকবে, ঠিক আছে। এই যে কড়াই আমরা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিয়েছি। চাল বেশি সেদ্ধ করবেন না, আমি আবারও বলছি 60% টু 70 আপ টু 75%, তার বেশি ওপরে চাল সেদ্ধ করবেন না, কারণ তার ওপরে সেদ্ধ করলে চালটা গলে যেতে পারে, ঠিক আছে। তার কারণ আপনি যে এই কড়াইয়ে যে লাল বাকড়টা যখন করবেন, তখন এই হিটিংয়েও তো সেদ্ধ হবে, তাই না? তো সেই কারণের জন্য বলছি বেশি সেদ্ধ করবেন না, ঠিক আছে। এইবারে যে বাদবাকি রসুনটা আছে, সেই রসুনটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। হালকা করে নেড়ে ছেড়ে নেবো। একটা হাতে সামলানো খুব মুশকিল। আমার এখানে বেশ কয়েকটা এলাচ আছে, সেই এলাচটা আমি দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন আমি এলাচটাকে দিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে নাড়তে হবে, না হলে ধরে যাবে। এবার কি করবেন, আমার কাছে যে ছানা ছিল, সেই ছানাটাকে আমি এবার দিয়ে দেবো। দিয়ে এবার পাক দিতে থাকবো।
আমার কিন্তু আগুনের ফ্লেম একদম লো, ঠিক আছে? সব থেকে যে লো থাকে সেই লোতে আমার ফ্লেম আছে। এইবার দিয়ে দেবো আমার নারকোল ডাস্ট। হ্যাঁ, তবে এটা হয়ে যাওয়ার পর কিন্তু 2 দিন পর ঢাকনা খুলে রোদে দেবেন। রোদে বলতে একদম সরাসরি রোদে নয়, ছাওয়ায় দেবেন, যেখানে রোদের হিটটা লাগবে কিন্তু রোদটা লাগবে না এবং হাওয়া চলবে, সেরকম জায়গায় দেবেন। আর মুখটাতে সবসময় একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপর চলে যাবে আমাদের সেই বানিয়ে রাখা নারকোল কোরমা। আমি কিন্তু ভিডিওটাকে পজ করে করে করছি, আপনারা কিন্তু ভাববেন না যে আমি পর পর দিয়ে যাচ্ছি। আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার 50% দেবো, পুরো দেবো না, দেখতেই পাচ্ছেন আছে 50% দেবো। 50% দিয়ে হালকা করে মিলাতে থাকবো। আমার তেল দেওয়াটা কম হয়ে গেছে, তেলটা আর একটু লাগতো, তো কোনো অসুবিধার কোনো কারণ নেই। আপনাদের যদি তেল কম হয়ে যায় কোনো অসুবিধা নেই। পরে কি করবেন, একটা কড়ার মধ্যে নারকোল তেল, সাদা তেল এবং ঘি হালকা করে গরম করে রোদ্দুরে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা ওর মধ্যে মিশিয়ে দেবেন, ঠিক আছে? এই যে দেখুন আমার তেলটা কম হয়ে গেছে, তাই লাল বাকর হচ্ছে এটা। এবার আমরা ওপর দিয়ে হালকা করে হিং ছড়িয়ে দেবো। আছে, আমি আঁচটা বন্ধ করে দিই, আঁচটা বন্ধ করে দিয়ে করতে হবে। হিং ছড়িয়ে দেবো। একটা জিনিস চিন্তা করুন, এতগুলো মশলা দিয়ে তো লাল বাকর তৈরি হয়, কিন্তু আমরা যখন দোকান থেকে কিনতে যাই তখন কিন্তু দুটো জিনিসের গন্ধ পাই। এক হচ্ছে গিয়ে রসুন, দ্বিতীয় হচ্ছে গিয়ে এলাচ। যদি এলাচ আর রসুনেরই গন্ধ পাই তাহলে এতগুলো মশলা গেল কোথায়? তাহলে নিশ্চয়ই মশলা সেরকমভাবে তারা দেয় না দোকানে, তাই না? তাহলে তারা মশলা সেইভাবে দেয় না। তো যাই হোক, আমি এটাকে নেড়ে ঘেঁটে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের লাল বাকর রেডি। তেলটা কম আছে, চিন্তা নেই, তেল আমি পরে দিয়ে অ্যাড করে দেবো, অ্যাড করা যায়, এরকম কোনো সমস্যা নেই যে অ্যাড করা যায় না, অ্যাড করা আরামসেই যায়। জারের মধ্যে ঢেলে নারকোল তেল আর ঘি শুধু দিলে হবে না, তার মধ্যে একটু এলাচ এবং রসুন থেতো করে দিয়ে হালকা গরম করে দিয়ে সেটা জারের মধ্যে পরিমাণ মতো ঢেলে দিলে ব্যালেন্স হয়ে যায়, তো কোনো অসুবিধা নেই। তো আজকে দেখুন এই যে লাল বাকর তৈরি হলো, দেখবেন ইউটিউবে অনেক মহামান্য ব্যক্তি আছে যারা হচ্ছে আশিস মান্না, কাজল সরকার, বং ফিশিংয়ের যে দাদাটা সে আছে, আরও অনেক ব্যক্তি আছে, প্রচুর জন, হ্যাঁ, বেঙ্গল ফিশিং, ক্যালকাটা ফিশিং, তো প্রচুর আছে। দেখবেন অনেকেই কিন্তু ইউটিউবে এই
লাল মাখার রেসিপি দেয়, সবার কিন্তু এই মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। এই টোটাল মশলার ইনগ্রিডিয়েন্টস আমি যেটা দিয়েছি সেটাই থাকে না, কিন্তু থাকে যেগুলো, যদি সেগুলো সত্যিই থেকে থাকে, দোকানদাররা যদি সত্যিই বানিয়ে থাকে, তাহলে সেই গন্ধটা কেন আমরা পাই না? তাহলে শুধু এলাচ আর কেন রসুনের গন্ধটা পাই, তাই না? তো যাই হোক, বাড়িতে ট্রাই করুন, চেষ্টা করুন, ভালো ফলাফল হবে। এটুকুন বলতে ভালো ফলাফল হবে। এভাবে কীভাবে তেলটা বাড়াবো সেটা আমি পরে দেখাবো।